সবাইকে আমন্ত্রণ আরআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র হতে যাচ্ছে এবং 15ই জানুয়ারির মধ্যে এটি সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা ডক্টর রেজওয়ানা হাসান। আজকে তিনি কথা বলেছেন। এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় গত 16 বছরের ত্যাগ ও ঘোষণাপত্র। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট মাসুদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমার ডান পাশে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আরআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে পাবো আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। আমরা আপাতত শুরু করতে চাই অ্যাডভোকেট মাসুদ তালুকদার। অ্যাডভোকেট মাসুদ তালুকদার, প্রথমে একটু জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র যেটি এখন মোটামুটি আলোচনার বিষয়, সেই জায়গাটাই এটি নিয়ে কোনো রকম মানে বিভেদ দেখছেন কিনা, মানে কতটা ঐক্যবদ্ধ হতে পারবে রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা যারা এটি ঘোষণার দাবি জানাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। একটু পরিচয় করি। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়ক ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। জি, আপনাকে ধন্যবাদ জনাব মাসুদকে এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। জি জি, দেখুন, আমি টেলিভিশনের টকশোগুলো খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করি এবং যার মধ্যে আপনার আলোচনায় কোনো ভিন্নতা আমি খুব একটা খুঁজে পেলাম না। সবাই একই রকম একটা ভাষায় কথা বলে সবাই। এখন তো এটি আলোচনার বিষয়। অর্থাৎ না, এটা আলোচনার বিষয়, কিন্তু বিষয়টাকে উপস্থাপনা এমনভাবে করা হয় যে ছাত্ররা একটা পক্ষ, রাজনীতিবিদরা আর একটা পক্ষ, অথবা আমাদের উপস্থাপনা এরকম মনে হয় নাকি টেলিভিশনের আলোচনাগুলো এরকম? অর্থাৎ বিষয়টা হলো জুলাই যে আন্দোলন শুরু হয়েছে, যার পরিণতি যেটা শেষ হয়েছে অগস্টে গিয়ে, সেই আন্দোলনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা একটা জিনিস খুব পরিষ্কার দেখি, যে এই আন্দোলন প্রথম যে অবস্থায় যে উদ্দেশ্যে ছিল, সেই আন্দোলন সেই অবস্থান ত্যাগ করে একটা ভিন্ন রূপ পরিগ্রহ করেছিল। আর সেটা ছিল এই যে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় একটা স্বৈরাচার সরকার, এই স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা উচিত না। এবং সেখানে আপনি দেখবেন যে ছাত্র জনতা, যেটা আমরা বলি, দেশের রাজনৈতিক অরাজনৈতিক সকল মানুষের একটা সম্পৃক্ত আন্দোলনের রূপ নিয়েছিল। এখন এই বিষয়টাকে যখন আমরা উপস্থাপন করি কেউ না কেউ, তখন যদি আমরা এটা বলি যে কোনো একটা বিশেষ শ্রেণীর এটা অবদান, অথবা যদি বলে থাকি যে এটা রাজনীতিবিদদের শুধু একক অবদান, অথবা যারা উপস্থাপন করেন, আমি দেখেছি, বা যারা বিষয়টাকে সিলেক্ট করেন আলোচনার বিষয়বস্তু হিসেবে, তারা এমন যেখানে 3-4টা পক্ষ, অর্থাৎ এই আন্দোলন, স্বৈরাচার পতনের আন্দোলনে 3-4টা পক্ষ, আসলে আমি কিন্তু 3-4টা পক্ষ কখনো দেখিনি। আমি দেখেছি সকল শক্তির একটা মিলিত প্রচেষ্টা। এই মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছিল আন্দোলনের কাছে। এখন কিছু অবস্থাটা আছে, এখন এটা নেই, এ কথাটাও তো বলা যাবে না। জি, এটা এই কথা এই কারণে বলা যাবে না যে আপনি দেখবেন, হ্যাঁ, একজন মানুষ হয়তো এক এক জায়গা থেকে এক বক্তব্য দিয়ে যাচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের ভিন্নতা আমরা লক্ষ্য করি, কিন্তু আমাদের মূল যে উদ্দেশ্য যেটা ছিল স্বৈরাচারের পতনের যে আন্দোলন, আপনি দেখবেন সেই বেসিক বা ফান্ডামেন্টাল যেটা, সেখান থেকে কিন্তু আমাদের কোনো ভিন্নতা বা আমরা সরে যাইনি। আমরা এটা স্বীকার করি যে দেশের মানুষের মিলিত, সেটা রাজনৈতিক অরাজনৈতিক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে এই সরকারের, অর্থাৎ স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার, সেই সরকার কিন্তু দেশের জনগণের কনসেনসাস, যারা এই দেশের সংবিধানের মালিক, সংবিধান যাদেরকে দেশটার মালিকানা দিয়েছে, তাদের কনসেনসাসের বেশিতেই আজকে এই সরকারটা। এই কনসেনসাসটা কি? ইট উড বি এ ল টুমরো। আজকে কিন্তু আপনি দেখবেন আপনার আর্টিকেল 58 যেটা ছিল সংবিধানের, সেটা কিন্তু গত সরকার বিলুপ্ত করে দিয়ে গেছে বাই ইউজিং হায়ার কোর্টস, যেটা নিয়ে আমরা নানা রকম কথা বলেছি। তাহলে আজকে বিষয়টা কি দাঁড়াইলো, যে সংবিধানে 58 নাই, অর্থাৎ একটা নির্বাচিত সরকার থেকে এটা সিসিট হবে টু এ কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারে, জাস্ট টু কন্ডাক্ট এ ইলেকশন। আবার তারা ইলেকশন কন্ডাক্টিং এর পরে পাওয়ার উইল সিসিট টু দি ইলেক্টেড গভর্নমেন্ট। কিন্তু আমাদের দেশে যেটা ছিল সেই আইনটা এখন নাই। তারপরে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা সরকার এসেছে, এবং সেটা মানুষের এই কনসেনসাসের বেশিতেই। তাহলে যেই সরকারের জন্ম হলো,
জনগণের কনসেনসাসের বেশিতে, বিশেষ করে রাজনৈতিক দলের, কারণ রাজনৈতিক দল জনগণকে প্রতিনিধিত্ব করে, তাদের কনসেনসাসে যখন ওয়েল দেয়ার ইজ এ গভর্নমেন্ট ইন পাওয়ার এট দি মোমেন্ট, তাহলে এই সরকারটা কিন্তু আমাদের সকলের সরকার। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখি না। জুলাই ঘোষণাপত্র নিয়ে যা হচ্ছে আপনি দেখছেন, যেটি হচ্ছে যে যেদিন ঘোষণা করার কথা ছিল গতকাল, সেটি আসলে তারা করেনি, স্থগিত হয়েছে এবং সেটির দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার একদিন আগের ঘটনায় হচ্ছে যে যেটি ঘোষণা করা হতো, সামহাও রাতে অনেক আলোচনার পরে সেটি আসলে স্থগিত হয়েছে। পরে পত্রিকায় আসলো যে এটি আসলে একমত হওয়া যায়নি দেখে এটি আসলে ছাত্ররা ঘোষণা করেনি, অন্তর্বর্তী সরকার এটি এক ঐক্যমতের ভিত্তিতেই করবে। সেই জন্যই প্রশ্নটি করা যায় আসলে এই জায়গাটাই। জি, আমি এটার উত্তর আপনাকে দিচ্ছি। জি জি, দেখুন, সমর্থিত সংবাদ অর্থাৎ একটা সংবাদ যেটা আপনি নিজেও রেফার করলেন, এখন এটা যাদের বরাতে এসছে বা যাদের এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বা দেওয়ার উচিত বলে যারা ঘোষণা দিয়েছিলেন, তাদের দায়িত্বশীল মহল কিন্তু এই ব্যাপারে কোনো রকম কোনো বক্তব্য দিয়েছে বলে আমার কাছে ধরা পড়েনি। রাজনৈতিক দলগুলোর কাছে তাদের সেই জুলাই ঘোষণাপত্রের একটা কপি গিয়েছে। আমি বলি আপনাকে, জি, এখন রাজনীতিবিদরা কারা? একটা জিনিস, এই সরকারের সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এই সরকার তার সীমাবদ্ধতার মধ্যে যতটা ভালো কাজ করার সেটা তারা করে যাচ্ছে, করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় শক্তি হলো এই সরকারের যে জনগণ তথা রাজনীতিবিদদের একটা সমর্থন তাদের পিছনে আছে। এই যে শক্তির কথা আপনি বলছেন, সেজন্যই তো এই সরকার বেটার পারফর্ম করার কথা। না, বেটার পারফর্ম এই কারণে পারবে না বা করা সম্ভব না তাদের জন্য যে তারা নিজেরাই বিশ্বাস করেন যে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই সরকারের জন্ম, এবং তাদের সামনে যে সকল অন্তরায় এই অতীত সরকার করে গেছিলেন তার সবগুলোকে অ্যাড্রেস করা তাদের পক্ষে যেমন সম্ভব না, তাহলে যেগুলো না করলে কেবলমাত্র নয়, সেগুলোকে অ্যাড্রেস করা। এবং এগুলোই আপনি দেখবেন নানা রকম আলাপ আলোচনায় আসছে, এবং যারা সরকারের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে আছেন তারাও বিভিন্ন সময় বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারপরে যে প্রশ্ন যেটা করেছেন আমি সেইটার উত্তর চাই আছি। এখন এই সরকার তার সীমাবদ্ধতা আছে, যে কথাটা আমি বলছিলাম। এখন সীমাবদ্ধতা থেকে সরকার বেরিয়ে এসে সরকার একটা উদার কাজ করবে, এই কথা মাথায় রেখে যে এই সরকারের আজকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার পিছনে যাদের সমর্থন আছে, অর্থাৎ যারা স্টেক হোল্ডার বা যাদের আন্দোলনের ফল হইল আজকের সরকার, তারা বিষয়গুলোকে মাথায় রেখে এই স্টেক হোল্ডারদের যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তারা এই আন্দোলন করেছিলেন, জীবন আত্মহতি দিয়েছিলেন, সেই কথাগুলো যেন এই সরকারের ঘোষণাপত্রে আসে। এটা একটা রাজনৈতিক দল তার নিজস্ব কোনো দাবি না, কোনো দায়িত্বপূর্ণ আমি একভাবে শেষ করে দিচ্ছি, একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি এখন বক্তব্য এরকম কখনো দেয় বা ভবিষ্যতে দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ওই রাজনৈতিক দলের দেশের বা জাতির প্রতি একটা দায়িত্ববোধ আছে, সেখান থেকে এটা দেওয়া হচ্ছে। এবং আপনি এই সরকারকে যদি মনে করেন যে এখন কোনো বক্তব্য দেওয়ার জন্য বা সরকারের কোনো কাজের সমালোচনা করার হয়, অথবা সরকারকে যদি বলা হয় যে সরকার এইটা এইভাবে না করে এটা ওইভাবে করা উচিত, আপনি মনে রাখবেন তাদেরকে কোনোভাবেই সরকারের বিপক্ষ বলে চিহ্নিত করাটা যুক্তিসঙ্গত নয়। বরং এই সরকারকে যারা সমালোচনা করছে অথবা সরকারকে বুঝাচ্ছে যে সরকারের এই জিনিসগুলো এইভাবে করা উচিত, আমার ব্যক্তিগত ধারণা হলো এই, এবং আমার দলও এটা মনে করে যে আসলে তারা চায় এই সরকার কোনোভাবে জানে ব্যর্থতায় রূপ নানে এই সরকারের। তালুকদার, যেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থান এবং এই যে ঘোষণাপত্র নিয়ে আমরা কথা বলছি, সেখানে তো সরকারের বিরুদ্ধে যাওয়ার নিয়ে প্রশ্ন উঠছে না। আমি একটু আপনার কাছে আসবো। না, বিরুদ্ধে ওইটা আপনি প্রশ্ন করেন, ওইটা উত্তরটা নেন আপনি। ব্যাপারটা হলো আপনি যে কথাটা বলেছেন, যেমন সরকার একটা পক্ষ, আমরা একটা পক্ষ, উমুকে আর একটা পক্ষ, এইসব কথাগুলো তো বলা হয়। আমি সেই কারণে বলছিলাম যে এই সরকার, সেই পক্ষের কথা আমি বলছি না, আমি বলছি যে জুলাই ঘোষণাপত্র যে বিষয়টা সামনে আসছে, এটি নিয়ে আসলে মতৈক্যে পৌঁছানো যাচ্ছে কিনা দেখছেন কিনা? আলাপ আলোচনার প্রক্রিয়া দিন। জি, এখন যেদিন আপনি একটা জিনিস ইনিশিয়েট করলেন, সেদিনই যদি আপনি মনে করেন একটা সিদ্ধান্তে আপনি পৌঁছে গিয়েছেন বা যাবেন, সেটা যুক্তিসঙ্গত না। এটার জন্য একটা যুক্তিসঙ্গত সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 15 দিন সময় দেওয়া হচ্ছে, 15 দিনের মধ্যে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার দাবি শিক্ষার্থীদের, এবং আজকে পরিবেশ উপদেষ্টা বলেছেন সেটি সম্ভব অসম্ভব না। বিষয়টা ওইখানটাই যে যারা এটা মনে করেন যে যাদের অবদান এই জুলাই ঘোষণাপত্রে আসার কথা, যারা যে অ্যাক্ট করেছেন সেই জিনিসগুলা,
সেই ক্ষেত্রে কি হওয়া উচিত সেটা হলো এই যে ওনারা যেমন বলছেন 15 দিনের মধ্যে করা উচিত, অর্থাৎ স্টেক হোল্ডার বলতে আমি যে জিনিসগুলো বুঝিয়েছি ওইটার তাদের বক্তব্যগুলো এখানে এটা আব্দুল হান্নান মাসুদ, এখন এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আপনারা আসলে কি চান, একটু স্পষ্ট করবেন। 4 মাস পর 4 মাস পর না, আমরা এটা আরো অনেক আগ থেকে প্রক্লেমেশনটা চাচ্ছি। জি, আমরা মনে করি একটা স্বীকৃতি দরকার, একটা স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতিটা রাষ্ট্রেরই দেওয়ার দরকার এবং সকল স্টেক হোল্ডারকে নিয়ে দেওয়া দরকার। আপনার মনে থাকার কথা, আমরা আজ থেকে প্রায় 2 মাস আগে, 1.5 কি 2 মাস আগে শহীদ মিনারে আমরা 5 দফা দাবি পেশ করছি। আমাদের 5 দফা দাবির মধ্যে আমাদের 72-এর যে সংবিধান, সেই সংবিধান বাতিলের কথা রয়েছে। ফ্যাসিস্ট হাসিনার তাবেদার রাষ্ট্রপতি পদত্যাগের কথা বলা আছে, সেখানে প্রক্লেমেশন অফ জুলাই এর কথা বলা আছে, আর ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলা আছে, আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলা আছে। কিন্তু আমাদের কথাগুলোকে কোনো কর্ণপাত করা হয়নি। সরকার হচ্ছে কি, সরকার রাজনৈতিক সরকার না, বারবার বলা হয়, কিন্তু রাজনৈতিক কথাবার্তা বাদে করি একটুখানি বলছিলেন যে সরকারের সীমাবদ্ধতা আছে, যেহেতু নির্দিষ্ট রাজনৈতিক দলগুলার সমর্থন ছাড়া বা সরকার কোনো ধরনের কাজই করছে না। ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো বাধা ছিল না, সরকার করে দিয়েছে। কিন্তু হচ্ছে আপনার এই রাজনৈতিক দলগুলোর বাকি 4টা ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছিল, সরকার করে নাই, সমর্থন দেয় নাই দেখে। তখন আমাদের কাছে মনে হয়েছে যে আসলেই সরকার যদি, রাষ্ট্র যদি দায়িত্ব না নেয় আমাদের দায়িত্ব, তাহলে আমরা আমাদের দায়িত্ব নিব। রাষ্ট্র দিলে লিগ্যাল ফ্রেমওয়ার্কে দিবে, আমরা দিলে ঐতিহাসিক ফ্রেমওয়ার্কে দিব। আমরা যারা গণ অভ্যুত্থান করেছি তারা এক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের প্রক্লেমেশন দিব। এটা পরবর্তীতে রাষ্ট্র মন চাইলে অ্যাকসেপ্ট করবে, মন না চাইলে না। কিন্তু আমরা এই প্রক্লেমেশন ধরে আমরা রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে পারবো যে এটা কেন আপনারা অ্যাকসেপ্ট করবেন না, জবাব চাইতে পারবো। সর্বশেষ সরকারও বুঝতে পেরেছে, আপনার রাজনৈতিক দলগুলোও বুঝতে পেরেছে যে হচ্ছে আসলেই এই চাওয়াটা অন্যায় কিছু না, এটা লিগ্যাল এবং হচ্ছে এটা চাইতেই পারে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সুতরাং সকলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়েছে যে হচ্ছে সকলের সাথে কথা বলে, ঠিক আছে এটা রাষ্ট্রীয়ভাবে দিবে, সকল দলকে সঙ্গে নিয়ে, সকল স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে। আমরা চেয়েছি খুব সামান্য বিষয়, আমরা চেয়েছি হচ্ছে আমাদেরকে একটা, এই রাষ্ট্র আমাদেরকে বলবে যে কেন আপনার স্বাধীনতার 50 বছর 54 বছর পরে কেন এই দেশে 2000 ছাত্র জনতাকে জীবন দিয়ে একটি ফ্যাসিস্টকে হটাতে হলো, কেন তাদেরকে আরেকবার স্বাধীনতার জন্য লড়াই করতে হলো, কেন তাদেরকে তাদের অধিকারের জন্য আবার রক্ত জড়াতে হলো, জীবন দিতে হলো। আমরা সরকার রাষ্ট্রের কাছে জানতে চাই যে হচ্ছে প্রক্লেমেশনের মাধ্যমে রাষ্ট্র আমাদেরকে বলবে যে হচ্ছে এই সকল কারণে এসে, যে 72-এ এসে রক্ষী বাহিনী গঠন হওয়া, 47-এ স্বাধীনতার কথা বললেও পরবর্তীতে পাকিস্তান এককভাবে কুক্ষিগত করার কারণে, 71-এ মুক্তিযুদ্ধ দেওয়ার পরও এককভাবে সাংবিধানিক রচনা এবং রক্ষী বাহিনী গঠন করে 73-এর নির্বাচনের কারচুপি, 74-এর দুর্ভিক্ষ এবং বাকশাল, পরে 75-এর বাকশাল কায়েমের মধ্য দিয়ে রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা রাষ্ট্র তোমাদেরকে এভাবে ধারাবাহিকভাবে, এরপরে সেনা শাসন ছিল, স্বৈর শাসন ছিল, এভাবে ধারাবাহিকভাবে আর তোমাদেরকে আমরা রাষ্ট্র হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে তোমাদেরকে আমরা বাঁচার অধিকারটা দিতে পারিনি স্বাধীনভাবে। তোমাদের অধিকার কথা বলা, অধিকার প্রশ্নে আমরা মানে তোমাদের অধিকারগুলো দিতে পারিনি। রাষ্ট্র আমাদেরকে বলুক, যে হচ্ছে রাষ্ট্র আত্মসমালোচনা করুক যে এই সকল কারণে আজকে স্বাধীনতার 54 বছর পরেও আমার সন্তানদেরকে, রাষ্ট্রের নাগরিকদেরকে হত্যার শিকার হতে হয়েছে, ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হতে হয়েছে। একটি ট্রমার মধ্য দিয়ে 2-3টা জেনারেশন একটা মানসিক ট্রমা নিয়ে বেড়ে উঠেছে। রাষ্ট্র এটা স্বীকৃতি দিবে, দিয়ে রাষ্ট্র এটা কথা দিবে যে হচ্ছে রাষ্ট্র বলতে, আমি রাষ্ট্র বলতে শুধুমাত্র সরকার না, রাষ্ট্র বলতে হচ্ছে রাষ্ট্রের প্রতিটা অঙ্গ সংগঠন, রাজনৈতিক দল, ইনস্টিটিউশন সবার একটা স্বীকৃতি সবাই মিলে দিবে। তো হচ্ছে আমরা এই রাষ্ট্রের কাছে এই স্বীকৃতি হচ্ছে, এবং রাষ্ট্র আমাদেরকে কথা দিবে ভবিষ্যতের জন্যে তোমাদের প্রজন্ম আর তোমাদের পরবর্তী যত প্রজন্ম আসবে তারা আর অধিকারবিহীন থাকবে না। আমরা এই সবের যেগুলা তোমাদেরকে অধিকারবিহীন করেছে, তোমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, তোমাদের কথা বলার অধিকার দেয় নেই, যেগুলার কারণে, যেসব বিষয়গুলো থাকার কারণে তোমাদের উপর গুলি করতে পেরেছে একটি সরকার, তোমাদেরকে হত্যা করতে পেরেছে। আমি সরকার না, আমি বলবো রাষ্ট্র হত্যা করেছে।
আমি সরকারের তো রাষ্ট্রই তো চালাই, সরকারের প্রাণ তো হচ্ছে এই রাষ্ট্রের প্রাণ তো হচ্ছে সরকার। সুতরাং রাষ্ট্র তোমাদের নিরাপত্তা দিতে পারে না, রাষ্ট্র হত্যা করছে, এই এটা আত্মোপলব্ধি থেকে সামনের দিনে আর এমন কিছু হবে না এই নিশ্চয়তা একটি প্রক্লেমেশনের মাধ্যমে ঘোষণাপত্র আকারে রাষ্ট্র দিবে আমাদেরকে, আমরা এটা চাইতেই পারি। প্রোক্লেমেশন বলতে আসলে কি বোঝাচ্ছে না? প্রক্লেমেশন বলতে হচ্ছে একটি ঘোষণাপত্র দেয়া, এটা কি সংবিধানে স্থগিত থাকবে? হ্যাঁ, সংবিধানে থাকবে। যেমন হচ্ছে সংবিধান স্থগিত রাখার কোনো বিষয় আছে? দেখেন হচ্ছে আপনার হচ্ছে আমি আজকে বলি হচ্ছে আমরা হচ্ছে কি কয়েকটা বিষয় চাচ্ছি। আমার বাক স্বাধীনতা ছিল না, কেন ছিল না? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলোর কারণে আমার বাক স্বাধীনতা ছিল না। আমার ভোট দেওয়ার অধিকার ছিল না, কেন ছিল না? কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আমার মানে হচ্ছে ভোট কারচুপি করা হয়েছে। আমার ভোটাধিকার না থাকার আরেকটা কারণ হচ্ছে নির্বাচন কমিশন ব্যবস্থা শক্তিশালী, আইন শক্তিশালী হয়নি। আমার এরপর হচ্ছে আমার নিরাপত্তার অধিকার ছিল না, কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে আইনগুলো দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত, আমি মনে করি সেই আইনগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি। এখন যখন আপনি প্রক্লেমেশন দিবেন যে হচ্ছে বাক স্বাধীনতা হবে, তাহলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো অবশ্যই স্থগিত হইতে হবে। আপনি যখন প্রক্লেমেশন দিবেন যে হচ্ছে মানে ঘোষণাপত্র দিবেন যে হচ্ছে তোমাদের নিরাপত্তার অধিকার দিব, তাহলে অবশ্যই তো যে আইনি দুর্বলতার কারণে পুলিশ বাহিনী নিরাপত্তা দিতে পারতেছে না, র্যাব নিরাপত্তা দিতে পারতেছে না, সেই সকল আইনগুলো তো অবশ্যই স্থগিত হইতে হবে। আমার কাছে স্পষ্টত বলতে হচ্ছে সংবিধান বলতে পুরো সংবিধান স্থগিত হবে বিষয়টা সেটা বলতেছি না, যেগুলা আমাদের আকাঙ্ক্ষার বাইরে প্রক্লেমেশনের বিপরীতে যেসব অনুচ্ছেদগুলা যেসব আইনগুলো অবস্থান করতেছে সেগুলো অবশ্যই স্থগিত হয়ে যেতে হবে প্রক্লেমেশনের সাথে সাথে, এটা দেরি হবে না। পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা বিষয়, আমাদের এটা হচ্ছে প্রক্লেমেশনের বাইরে আলাদা দাবি হচ্ছে আমাদের সংবিধান স্থগিত করা। আমরা বলেছি বাইরে, হ্যাঁ এটার বাইরে আমরা বলেছি যে আমাদের প্রক্লেমেশনের মধ্য দিয়ে মুজিববাদী এই সংবিধানের কবর রচনা করা। এই কথাটা আমাদের বলার কারণ হচ্ছে আমরা শহীদ মিনার থেকে মুজিববাদী সংবিধানকে না বলবো। আপনার কথা আপনার মনে থাকবে 3 তারিখে আমরা শহীদ মিনার থেকে শেখ হাসিনাকে না বলেছি, তাই বলে শেখ হাসিনা সেই দিনই ক্ষমতা ছেড়ে যায়নি, আরো 2 দিন পরে গিয়েছে। কারণ আমরা জনগণ, আমরা গণঅভ্যুত্থানের জায়গা থেকে আমরা রাজপথে দাঁড়িয়ে ইয়াকে না বলবো 72 সংবিধানকে, এরপরে এটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকার নেবে, আমাদেরকে আন্দোলন করতে হবে, সেটা সেই প্রক্রিয়ায় যাবে। আমাদের আলাদা দাবি 72 সংবিধান বাতিল করতে হবে। এটার কারণ কি আজকে এখানে এসে বলেন? একটু জিজ্ঞেস করি, এর মধ্যে তো নিশ্চয়ই রেসপন্স আপনি দেখছেন। রেসপন্স বলতে আপনারা নিজেরাও তো আলোচনা করেছেন, এবং যতটুকু আমরা জানি গণমাধ্যমের হিসেবে যে বিভিন্ন রাজনৈতিক দল আরও যাদের কাছে দেওয়া উচিত আপনারা মনে করেছেন তাদের কাছে আপনাদের এই ঘোষণাপত্রের একটা করে কপি দিয়েছে। রেসপন্স কি দেখছেন? না, আমি ফিডব্যাক এসেছে কিনা? কয়েকটা রাজনৈতিক দল থেকে ফিডব্যাক দিয়েছে, আমি সেই জায়গায় যাচ্ছি না, এখন তো রাষ্ট্র নিচ্ছে, আমরা দায়িত্ব নিচ্ছি না। আমি বলছি হচ্ছে আমরা যেই প্রক্লেমেশনটা দিয়েছি সেখানে সংবিধান বাতিলের কথা নেই। প্রক্লেমেশন আলাদা একটা জায়গায়, সংবিধান বাতিল আর একটা আমাদের দাবি, আলাদা দাবি। সে আলাদা দাবির মেন কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে হচ্ছে মানে আমাদের জন্মটা হচ্ছে দেখেন স্বাধীনতা থেকে 30 বছর পরে, 40 বছর পরে, এই যে 30 বছর 25 বছর পরে আমাদের যাদের জন্ম, আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি, সংবিধানকে প্রশ্ন করতে পারি, যে সংবিধানটা ভারতীয় দাদাদের পরামর্শে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংবিধান কি আমাকে ন্যায় বিচার দিতে পেরেছে? আপনি বলবেন যে আমার হচ্ছে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দিব না, কিন্তু আপনি মাথা ব্যথা হলে ওষুধটা তো প্রয়োগ করতে পারেন না। সংবিধান থেকে তো যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো তো মাথায় দিতে পারেন না যে মাথা ব্যথা চলে যাবে। 54 বছর পর্যন্ত এই সংবিধানের অধীনে এই দেশের মানুষকে ভোটাধিকার দিতে পারেন নাই, বেঁচে থাকার অধিকার দিতে পারেন নাই। আমরা অ্যাজ এ সিম্বল, আমি একটু এই অংশটা শেষ করি, অ্যাজ এ সিম্বল 72 সংবিধান আমাদের কাছে ট্রমার বিষয়। আমাদের কাছে হচ্ছে আমরা দেখছি 72 সংবিধান অধীনে রক্ষী বাহিনী হয়েছে, বাকশাল হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা সবকিছু দেখেছি। সংবিধান তো আপনি জানেন যে 17 বার, যতটুকু জানি 17 বার এটি সংশোধন করা হয়েছে, এবং বিতর্কের বিষয় যে 17 বার সংশোধনের মাধ্যমে বিগত সরকার এটিকে নিজের মতো করে মজার বিষয় হচ্ছে 72 এর যে সংবিধান সংস্কার কমিশন তো কাজ করছে, সেটি একটি বিষয়, সেটি তো আগেই গঠন হয়েছে সংবিধান সংস্কার কমিশন, অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সেখানে কাজ করছে, একটি কমিশন কাজ করছে, সেখানেও তো বিষয়গুলো আসতে পারে, আমি বাদ যেতে পারে, আসতে পারে, নাও আসতে পারে, বাট আমাদের দাবির জায়গা থেকে কেন আমরা সরে যাব? আমি আপনাকে বিষয়টা যদি স্পষ্ট করি, 72 এর সংবিধানের ব্যাপারে আমাদের না বাস্তবতা কেন আছে, কারণ আমি স্বাধীনতার 54 বছর পরেও আইসে আমি এই সংবিধান অধীনে ন্যায় বিচার পাইনি। মনে করেন আইন সব ভালো, সব আইন ভালো আছে, কিন্তু সেই আইন তো আমাকে ন্যায় বিচারটা দিতে পারে নাই।
সংবিধানের সেই অনুচ্ছেদগুলো তো আমাকে ভোটের অধিকার দিতে পারে নাই, নিরাপদে বেঁচে থাকার অধিকার দিতে পারে নাই, দিতে পেরেছে? সরকারের পর সরকার আসছে, কোন সরকার দিতে পেরেছে? সংশোধনে যথেষ্ট। সুতরাং আমি আজকে আপনি যদি সংবিধানকে আপনি 17 বার সংশোধন করতে পারেন, আমি যতটুকু জানছি 85টা অনুচ্ছেদের মধ্যে প্রায় 65টা অনুচ্ছেদ কি 62টা অনুচ্ছেদ চেঞ্জ হয়ে গিয়েছে 72 সংবিধানের। তাহলে আজকে যখন 24-এর এখানে বসে বলে 72-এর সংবিধান ফেলে দিলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করা হবে, আসলে কি তাই? সংবিধান কোন রাষ্ট্রে পরিবর্তন হয় না, নতুন ভাবে লিখিত হয় না, ইতিহাস কি মুছে যায়? আপনি সেকেন্ড সংবিধান আমি একটু এই রিঅ্যাকশনটা একটু নিয়ে আসি, এইভাবে মূলত হচ্ছে প্রশ্নবিদ্ধ করা। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ তালুকদার, এই জায়গায় একটু আপনার মতামত জানতে চাই। দেখুন, মাসুদ অনেকগুলো কথা বলেছে এবং তার কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত আছে যেগুলো দেশের মানুষের জন্য খুব জরুরি। জি, আমরা অতীতের একটা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় দেখেছি, যারা রাজনীতি করে তাদের প্রত্যেকেরই একটা বক্তব্য ছিল এই, যে একটা সরকার, যে সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছিল না। স্বৈরাচার একটা সরকার রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছে যেখানে জনগণের ম্যান্ডেট ছিল না। তাহলে স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যে সকল ইন্ডিকেটরগুলো থাকে যেগুলো মানুষের কল্যাণের জন্য নিয়োজিত, সেই সকল ইন্ডিকেটরগুলোকে নিজেদের তোষামোদকারী প্রতিষ্ঠানে তারা রূপ দিয়েছিল। যে কারণে দেখুন, সরকার একটা রাষ্ট্র কি করবে আমার জন্য? রাষ্ট্র করার কিছু নেই। ইট মাইট বি এ গভর্নমেন্ট ইন দি স্টেট। একটা সরকারের যে অঙ্গগুলো আছে তার মধ্যে গভর্নমেন্ট ইটসেলফ ইজ এ কম্পোনেন্ট, অ্যান্ড ইট ইজ দি গভর্নমেন্ট টু টেক কেয়ার অফ দি পিপল। রাষ্ট্র কি করবে? রাষ্ট্র একটা কাঠামো। একটু স্পেসিফিক জায়গাটা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে 72-এর সংবিধান নিয়ে বলছিলেন, সেই জায়গায় আপনি ওনার কথাকে আপনি মিসআন্ডারস্ট্যান্ড করেন। না, মিসআন্ডারস্ট্যান্ড আমি করছি। উনি খুব চমৎকার কথা বলেছেন। মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন। উনি দুইটা কথা বলেছেন, আপনি তো নিজে গানেই শুনেছেন। জি, আমি সেই কথাটাই আমি বলছি। উনি খুব চমৎকার বলেছে, সেটা হলেই যে আপনি দেখেন, যেই সংবিধান মানুষের অধিকার সংরক্ষণ করে না, নাগরিকের সেই সংবিধানের প্রতি অনাস্থা, এটাই ছিল তার কথাটা। জি জি। এখন সংবিধান সাবলীল করতে হবে, সংবিধান দেশের জনগণের জন্য। স্বৈরাচার সরকার, সে কারণেই আমি আপনাকে বলতেছিলাম কথাটা ওইভাবে, যে স্বৈরাচার সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করার পর জনগণের অধিকার রক্ষা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। টাইম এন্ড অ্যাগেন তারা বলে যেতেন দেশের সংবিধান রক্ষা করতে হবে, কোনো সময় মানুষের অধিকার রক্ষা করতে হবে, এই কথা কিন্তু তারা বলে নেই। মানুষের আন্দোলনের মূল কারণটাই ছিল কিন্তু এইখানে, মানুষ এখানেই আহত ছিল। এবং আপনি দেখবেন রাজনীতিবিদরা, দেশের সুশীল সমাজ, সাধারণ মানুষ, ছাত্র আন্দোলনকারীরা সবাই কিন্তু বলছিল যে সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য সংবিধান। আজকে যে কথাগুলো বাজারে উঠছে সেটা হলো মানুষের জন্য সংবিধান, সংবিধানকে মানুষের জন্য, মানুষের প্রয়োজনের উপযোগী করার। এখন একটা সরকার, আপনি যেটা নিজেই বলেছেন, একটা কমিশন করেছে, এবং এই সরকার কিন্তু মোটামুটি যে সকল অন্তরায় এই সরকার তৈরি করে গেছে, অতীত সরকার, তাদের অন্তরায় দূর করার জন্য। এখন এই যে জিনিসগুলা আমি বলছি, সেইখানেই ইফ দেয়ার ইজ এ গভর্নমেন্ট, অর্থাৎ জনগণের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে, এই যেমন আজকে ছাত্র বলেন, আজকে রাজনীতির নেতা বলেন, সুশীল সমাজ বলেন, যারা দাবি করে গেছে, যারা অতীত স্বৈরাচারের কাছে ইভেন দাবি করতো যে আমাদের এই অধিকার সংরক্ষণ করা হোক, কিন্তু স্বৈরাচার তো আর শুনবে না। স্বৈরাচারের জন্মই হয় মানুষের অধিকারকে উপেক্ষা করার জন্য। তাহলে এখন যে কথাগুলো তারা বলছে যে আমাদের দাবি, এই যে সংবিধান রক্ষায়, অর্থাৎ সংবিধান, আইন তো অ্যাবস্ট্রাক্ট, আইনে তো হাতও নাই, লাঠিও নাই। আইনকে প্রয়োগ করার জন্য যাদের দায়িত্ব, তারা যদি এটাকে ন্যাশনাল ওয়েতে এক্সারসাইজ করে বা ন্যাশনাল অ্যাপ্লিকেশনটা যদি সমাজে আমরা দেখি, তাহলে হবে কি, এটা রাজনীতি করা মানুষ বলেন, ছাত্র বলেন, জনতা বলেন, অথবা সুশীল সমাজ বলেন, কারোই কেউ এগ্রিভড হবে না, আর কারোই এই আক্ষেপ থাকবে না। এবং এই যে 52, 53, 54 বছর যেটা কথাটা বলছে, সে সবাই আমরা বলি যে আমাদের আক্ষেপ যে রাষ্ট্রে এমন একটা সরকার। একটা বিষয় একটু বলেন, সেটা হচ্ছে যে যেটি আলোচনায় আসছে 72-এর সংবিধান নিয়ে, সেটা হচ্ছে 72-এর সংবিধানের বিলুপ্তির কথাও আসছে। তাদের মন মতো আসলে, মানে সেই প্রত্যাশা অনুযায়ী আসলে 72-এর সংবিধান আমাদেরকে সেই জীবন দিতে পারেনি, সেই বাংলাদেশ দিতে পারেনি। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে বারবার। আপনার কি মনে হয় যে এখন এই সংবিধান সংশোধন করলে প্রবলেম সলভ হবে, নাকি বিলুপ্তি যেটি দেখুন চাওয়া হচ্ছে সেটি? একটা সংবিধান দেশের জন্মের পরে একটা সংবিধান, বিএনপি যেটি বলেছে যে 72-এর সংবিধান বিলুপ্তি মুক্তিযুদ্ধের অবমাননা। দেখুন, আমি আপনাকে খুব খোলামেলা বলি, আপনি যদি আপনাকে ঘন ঘন প্রশ্ন করেন তাহলে হবে কি আমার উত্তর সাজিয়ে নেব, সেটা আবার ব্রেক থ্রু আইসে। বলেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সংবিধান এই যে 53, 54 বছর বা 52 বছর বয়স সংবিধানের,
এই সংবিধান যখন তৈরি হয়েছে, আপনি নিজেই বললেন 17 বার এটার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং অলমোস্ট প্রত্যেকটা অনুচ্ছেদই হাত দিয়েছে, এবং এই জন্য রাজনৈতিক সরকারকে দায়ী করা হয়, বিশেষ করে এই স্বৈরাচার সরকার নিজের সুবিধা মতো সংবিধানকে তার নিজের অবস্থা নিজের সুবিধার জন্য তারা তৈরি করে গেছে। এই সংবিধানকে একটা ন্যাশনাল স্ট্যাটাস দেওয়ার জন্যই কিন্তু মানুষের এই বক্তব্য, এবং এই সংবিধান এটা কিন্তু আমাদের প্রত্যেকের। আপনি এটা বলতে পারবেন না সংবিধানের বিপক্ষে যারা কাজ করছে, ইভেন যে স্বৈরাচার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সংবিধান কিন্তু তাদের অধিকারকেও প্রোটেক্ট করছে। কিন্তু দুর্ভাগ্যজনক এই যে সংবিধানের দোহাই দিয়া যে সাধারণ মানুষের যে অধিকার রক্ষার কথা ছিল সেইগুলোকে তারা উপেক্ষা করেছে। সে কারণেই আজকে সংবিধানের প্রতি মানুষ এত আটারলি এতগুলো কথা বলে যাচ্ছে। দেখুন, আমার বক্তব্য হলো সংবিধানটা একদম আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সংবিধান বা রাষ্ট্র এই দুইটাকে আমরা যেভাবে উপস্থাপন করছি, বিচার বিশ্লেষণ করছি সেটা নয়। সংবিধানের যে আইন বা নিয়মটাকে সংবিধানে আর্টিকুলেট করা, সেই নিয়মকে প্রতিপালন করার মতো সরকার যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না ততদিন পর্যন্তই সংবিধানের যে প্রতিবিধান, যেটা মানুষের জন্য যে আইনটা করে গেছে সুপ্রিম ল অফ দি ল্যান্ড, সেই আইন উপেক্ষিত হবে, আর মানুষ ততটা আক্রান্ত হবে এবং মানুষ প্রতিবাদী হবে, মানুষের তার প্রতি অনাস্থা। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। এই হলো আমার অনেক ধন্যবাদ। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। জেডএসএম ইনসাইড পলিটিক্সে, আরআরএম ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতি। দর্শক, আবারও স্বাগত আরআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম গত 16 বছরের ত্যাগ ও ঘোষণাপত্র বিষয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মাসুদ তালুকদার, আছেন আব্দুল্লাহ হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ, দুটি বিষয়। আওয়ামী লীগ নিয়ে আপনারা কি চাচ্ছেন প্রোক্লেমেশনে? আমরা আওয়ামী লীগ বলতে কিছু বুঝি না। আমরা এখানে হচ্ছে স্পষ্টত আর আওয়ামী লীগ নাম বলতে পারো না। আওয়ামী লীগ এখন ইটস কোলাবোরেটরস, এর সহযোগীরা বা হচ্ছে ফ্যাসিস্টের পক্ষের শক্তিগুলো। সেটার ব্যাখ্যা গভর্নমেন্ট দিবে ফ্যাসিস্টের পক্ষের শক্তি কারা। ফ্যাসিস্টের পক্ষের শক্তি যারা 16 বছর যাবত এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। শেখ হাসিনা এই দেশের মানুষের যখন হচ্ছে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তখন তারা সাপোর্ট দিয়েছে। যখন খাদিজাকে অ্যারেস্ট করে দিনের পর দিন জেলে পুরে রেখেছে, এরা সাপোর্ট দিয়েছে। যখন হচ্ছে আপনার 2014 সালে বিনা ভোটে ইলেকশনে সরকার গঠন করে ফেলছে, তারা সাপোর্ট দিয়েছে। রাতের ভোট হয়েছে, তারা সাপোর্ট দিয়েছে। এবং হচ্ছে 2013 সালে যখন হচ্ছে হেফাজতকে হত্যা করা হয়, তারা সাপোর্ট দিয়েছে। প্রথম যখন কথা বলছিলেন তখন 5টা পয়েন্ট নিয়ে বলছিলেন যে আপনাদের এর আগে 5 দফা দাবি ছিল আপনাদের। তার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় ছিল, ছাত্রলীগ নিষিদ্ধের বিষয় ছিল। একটা কথা স্পষ্ট বলেছেন, মনে আছে আমার, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বাধার কারণে বাকিগুলো অন্তর্বর্তী সরকার করছে না বা সায় দিচ্ছে না। এখন কি বিষয়গুলো এরকম আছে? দেখেন, হচ্ছে কিছু কিছু দাবি আদায় করে নিতে হয়। প্রক্লেমেশনের বিষয়টা আদায় করে নিতে হয়েছে, সামনেগুলো ইনশাল্লাহ আদায় করে নেওয়া হবে। এই দেশের অভ্যুত্থানের যে শক্তিটা, যারা মানে হচ্ছে কোনো দলের না, এমনিতেই অভ্যুত্থানের বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, সবাই এক জায়গায় এসে আন্দোলন করছেন, এক একজন এক একটা দলের সাথে জড়িত, তারা তার দলের আদর্শ, চিন্তা ভাবনা, উদ্দেশ্য এটা বাস্তবায়নে কাজ করে। বাট এর বাইরে যে গণমানুষ রাজপথে ছিল, সেই গণমানুষ কিন্তু এগুলা চায়। আপনার হচ্ছে এই গণমানুষের আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে ভবিষ্যতে কেউ রাজনীতিতে মানে আগের মতো ভালো করতে পারবে বলে আমার মনে হয় না। তো গণমানুষের আকাঙ্ক্ষা গতকালকে প্রকাশ পেয়েছে। আপনার দেখার কথা যে হচ্ছে আমরা যখন হচ্ছে বলেছি প্রক্লেমেশন সরকার দিবে, আমরা কর্মসূচি স্থগিত করেছি, তখন কি হয়েছে? সারা দেশে প্রতিবাদ শুরু হয়েছে যে না, আমাদেরকে একদিকে আইসে কথা বলতে হবে, আমরা শুনতে চাই। এই যে মানুষের আকাঙ্ক্ষা প্রক্লেমেশনটাকে ধারণ করতেছে, সব ছাত্ররা চলে আসছে। দেখেন কিন্তু মুরব্বী কয়জন গেছে বা কয়জন গেছে। এই যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাটাকে আপনি যদি গুরুত্ব না দেন, 40 বছর পলিটিক্স কিভাবে হবে? এই তরুণ প্রজন্ম চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করবে না। আমি স্পষ্টত কথা বলি, আওয়ামী লীগ এবং তার আশপাশে আচ্ছা জাতীয় পার্টি কিভাবে মিছিল করতে পারে? জাতীয় পার্টি যে গণহত্যা যখন চালাচ্ছে 18 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করেছে, সংসদ থেকে সরে গেছে। 2018 সালে যখন রাতের ভোটের পক্ষে কথা বলা নাই, এই যে ওনাদের মহাসচিব যে, সে তো বলতেছিল সবাই বিরুদ্ধে ছিল, আমি শেখ হাসিনার পক্ষে ছিলাম আমার দল থেকে, আমি নির্বাচন 2014 সালে নির্বাচন বলছে না। এগুলো এখনো বাইরে ঘুরে, আমার কাছে কষ্ট লাগে। এই যে এই জাতীয় যতগুলো কিট আছে, আমি বলবো হচ্ছে কিট বাংলাদেশের জন্য ভাই, সবার সরকার কেন একসাথে নিতে পারতেছে না? কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক বিভিন্ন শক্তিগুলো এদেরকে টিকিয়ে রাখতে চাচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থে। কারণ আগামীকালকে বলতে পারবে যখন তার বিরোধী দলে একটা নতুন শক্তিতে না থেকে যদি হচ্ছে সেই পুরাতন শক্তিটাকে বলতে পারো তোরা তো এটা করেছিস, সুতরাং আমাদের ভুল
লরিস কেন? এই জায়গাটা টিকে রাখার জন্য শুধু রাজনৈতিক স্বার্থে দেশটার ক্ষতি হয়ে যাচ্ছে। একটা লাইন একটু বলি, বিএনপির যেটি চাওয়া সেটি আজকে একটা বড় শিরোনাম, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে 16 বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি। একটু আপনাদের বিএনপি তো চাইতেই পারে, বিএনপি চাইবে, তারা 16 বছর ত্যাগ করেছে, আমরা কেন অস্বীকার করব কেন? বাট তারা যে সফল হয়নি সেটারও তো স্বীকৃতি দিতে পারে। আমি জানি না, এটা একটু গোল টেবিলে আলোচনা হবে, তারা তো আসলে সফল হয়নি। আপনার 2015 সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব রাজনৈতিক আন্দোলন হয়েছে, পলিটিক্যাল আন্দোলন হয়েছে। 2015 সালে এসে যখন হচ্ছে পলিটিক্যাল আন্দোলনগুলো ব্যর্থ হয়েছে, তখন দেখেন যে হচ্ছে ভ্যাট বিরোধী আন্দোলন, সামাজিক আন্দোলন, মানে হচ্ছে রাজনীতির বাইরে গিয়ে সব আন্দোলনই রাজনৈতিক, বাট হচ্ছে সামাজিক গোষ্ঠী রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে আন্দোলন গড়ে ওঠা। এরপর হচ্ছে দেখেন যে সড়ক আন্দোলন, দেখেছেন যে হচ্ছে আপনি 2018 সালে আবার হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। এই যে এতগুলো আন্দোলনগুলো, এগুলো কাকে কেন্দ্র করে হয়েছে? মানে হচ্ছে একটা সামাজিক ছাত্রদের কেন্দ্র করে হয়েছে। তো সেটাকে আরো বোল্ড করে আরো স্বীকৃতি দিতে হবে। আপনার যখন হচ্ছে যেখান থেকে ওনারা পিছনে গেছেন, অবশ্যই আমরা যেটা তৈরি করেছি সেখানেও বেগম জিয়ার কৃতিত্ব আমরা দিয়েছি। বেগম জিয়া শীত দাঁড়া করে থাকার কারণে আমরাও সাহস পেয়েছি, আমরা এটা বলি, উঁচু স্বরে বলি। এই কথাটা আমরা তো স্বীকৃতি দিতে প্রস্তুত। কেন বেগম জিয়া 6 বছর 4 বছর জেল খেটেছেন এই দেশের জন্য, উনি চাইলে তো ওদের সাথে সমঝোতা করতে পারতেন। আমরা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এত গুমখুনের তো স্বীকৃতি দিতে হবে। প্রধান সমন্বয় গণসংহতি আন্দোলন জোনায়েদ স্যারকে আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা যেটা তৈরি করেছি সেটা তো আমরা গুম খুন, বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদের গুম খুন করা হয়েছে, অনেক ধন্যবাদ। সব স্বীকৃতি আমরা দিয়েছি। অ্যাডভোকেট মাসুদ তালুকদার, আপনি বলতে চাচ্ছিলেন এই জায়গায়? জি, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে শুধু বিএনপি নয়, একটা স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যখন জগদ্দল পাথরের মতো জাতির বুকের উপরে চেপেছিল, তখন তারা এবং তাদের তৈরি সৃষ্ট দালাল চক্র বা মোসাহেবরা স্বৈরাচার সরকার যা করেছে তাদের মোসাহেবরা ঠিক একই জিনিস করেছে। আন্দোলন ছিল রাজনৈতিক দলের, দেখবেন এই স্বৈরাচারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা ছাড়া, আমি শুধু বিএনপির কথা বলবো না, অর্থাৎ স্বৈরাচার আওয়ামী লীগ এবং তার দোসররা ছাড়া এদেশের প্রগতিশীল রাজনীতি যারা করে, এবং আপনি এই যে আমার বন্ধু জনাব সাকি এখন আসলেন, আপনি দেখেছেন গত 16 বছরে রাজপথে তার ভূমিকা, বিএনপি যেমন ছিল, বিএনপি রাজনৈতিক দল হিসেবে এবং অন্যান্য দল, ওনাদের দলেরও ভূমিকা আপনি দেখেন, কোন রকম অস্বীকার করার কোনো সুযোগ নাই এতটা। তাহলে বিষয়টা হলো এই যে স্বৈরাচারের বিরুদ্ধে, অর্থাৎ স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এবং স্বৈরাচার ছাড়া এদেশের সকল রাজনীতিবিদ, এদেশের সকল সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিলেন এই স্বৈরাচারের বিরুদ্ধে। সুতরাং তাদের অবদান আপনি দেখেন, এই যে 16 বছরের তারা যেভাবে নির্যাতিত হয়েছে একটা স্বৈরাচার সরকার দ্বারা, যেখানে বিএনপি মাঠ ছাড়ে নাই, মাঠে ছিলেন। এবং আপনি দেখবেন জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব যেটাই আমরা বলি না কেন, যেটা অগস্টে এসে তার একটা সার্থকতা অর্জন করেছে, সেই ক্ষেত্রগুলো কিন্তু রাজনীতিবিদদের এই স্বৈরাচারের বিরুদ্ধে 16 বছরের আন্দোলনের তৈরি একটা ক্ষেত্র, সেই ক্ষেত্র এসে। সুতরাং এখানে বিএনপি পারেনি একটা স্বৈরাচার, যেদিন স্বৈরাচারী রূপ পরিগ্রহ করে সেদিনই স্বৈরাচারের পতন হবে এমনটা আশা করার কোনো, কিন্তু মনে রাখবেন জলজভাবে বিএনপি তথা বিএনপির সঙ্গে প্রগতিশীল রাজনীতির যারা আমার বন্ধুরা আমাদের দেশে রাজনীতি করছেন, যারা জনগণের মুক্তি চায়, জনগণের জন্য কাজ করেছেন, তাদের আন্দোলনকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এবং তাদের আন্দোলন ছিল বলেই আমার কাছে মনে হয়েছে অগস্টে যে অর্জন হয়েছে সেটা সহজ হয়েছে। এক মিনিট আমি এইভাবে শেষ করি, আমি এক লাইন এইভাবে বলি, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল তারা একটা ক্ষেত্র তৈরি করেছিলেন স্বৈরাচার পতনের, যেটা 5ই আগস্ট ত্বরান্বিত হয়েছে। জি, অনেক ধন্যবাদ। জোনায়েদ সাকি, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 16 বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি, যেখানে শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দল যারা ত্যাগ করেছে তাদের অন্তর্ভুক্ত চাইছে বিএনপি। এই জায়গার সাথে কতটা একমত আপনি? যেটি আব্দুল হান্নান মাসুদ বলছিলেন, তারা তো আসলে সফল হয়নি, সফল হচ্ছে আমরা একমত বলেছি। আমরা বলেছি যে সকল রাজনৈতিক দলের যে সংগ্রাম, সেই সংগ্রামকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। যে সকল এই যে গুম খুন হয়েছে বিভিন্ন, আমি আপনাকে সেই কথাটাই বলেছি, আমরা এর সাথে একমত। তবে এটা আরো বোল্ড লাগে, মানে আরো বোল্ড লাগে চাই যে হচ্ছে তারপর থেকে যে ছাত্র আন্দোলন গুলাই মূলত হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় চলে এসেছে 2015 সালে। অনেক ধন্যবাদ। সেটার 15 দিন যে সময় কতটা যথেষ্ট বলে মনে করেন? আর যেটি জানতে চাচ্ছিলাম দুটো মিলে একটু। ধন্যবাদ সবাইকে। অনিবার্য কারণে আজকে আমাকে এত বিলম্বে এখানে যুক্ত হতে হলো।
যাই হোক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান তো একটা বড় ঘটনা আমাদের দেশের ইতিহাসে, মানে বড় ঘটনা, মানে আমাদের একেবারে বাঁক পরিবর্তনকারী ঘটনা। সেই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের একটা নতুন যাত্রা ঘটবে রাজনৈতিক রাষ্ট্র নির্মাণের দিক থেকে, ব্যবস্থা নির্মাণের দিক থেকে, সেটা মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সেই দিক থেকে এই বাঁক পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা, সেটা একটা কোনো না কোনোভাবে একটা ঘোষণার মধ্য দিয়ে যদি সন্নিবেশিত হয়, সেটা নিঃসন্দেহে মানুষ সেটাকে স্বাগত জানায়, কিংবা সেটাও আকাঙ্ক্ষা করে মানুষ। তো সেই দিক থেকে একটা জুলাই ঘোষণার বিষয়ে এখন যে সিদ্ধান্ত এসছে যে সমস্ত অংশীজনদের সাথে কথা বলে সরকার নিজেই সেটা প্রস্তুত করবে, এটা সময়সীমার ব্যাপারটি ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিক থেকে তাদের দাবি তুলেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের চেষ্টা করা দরকার যে যথাসম্ভব সকলের ঐক্যমত্য এবং ঐক্যের মধ্য দিয়ে আমরা এই ঘোষণাটা পৌঁছাই। ফলে সেটার জন্য বাধ্যবাধকতার বিষয় নেই যে 15 দিনের মধ্যেই করতে হবে, কিন্তু যথাসম্ভব দ্রুত এবং অনতিবিলম্বে এটা করা দরকার। এটাকে আর দীর্ঘায়িত করার কিছু নেই। 24-এর মধ্যেই সেটা করে ফেলার উদ্যোগটা আগে নিলে হয়তো এই বিষয়গুলো আর হয়তো হতো না। যেহেতু ছাত্ররা একটা 24-এর মধ্যে করার জন্য উদ্যোগ নিয়েছিল, সে কারণেই তাদের দিক থেকে একটা দ্রুততম সময় করার তাগিদ আছে। ফলে বিষয়টা 15 দিনের মধ্যে তারা একটা দাবি তুলেছে। আমাদের চেষ্টা করতাম, আমার মনে হয় যে ঐক্যবদ্ধতা প্রধান হওয়া উচিত সময়ের একেবারেই বাধা ধরা জায়গার চাইতে। আর আন্দোলন তো আসলে কোনো আন্দোলন হঠাৎ করে হয় না, আন্দোলনের সবসময় একটা প্রেক্ষাপট থাকে এবং আন্দোলন ধীরে 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 জমাট বাঁধে। আমরা ছাত্র আন্দোলনের যে একটা অগ্রণী ভূমিকার জায়গা, সেটা যেমন জুলাইয়ে দেখেছি। বাংলাদেশের ইতিহাসটাই এরকম, বাংলাদেশের পলিটিক্যাল মুভমেন্টের বড় ঘটনাগুলোতে সবসময় ছাত্রদের একটা অগ্রণী ভূমিকার জায়গা ছিল। সেটা 52 সালে বলেন, 69 সালে বলেন, 71 সালে, 90 সালে এবং এখানে এসেও। প্রশ্নটা ছিল যে আগেকার জায়গা থেকে 90 সালে ধরেন ছাত্র আন্দোলন যখন হয়েছে, সেটা রাজনৈতিক আন্দোলনের বাইরে নিজেদের স্বতন্ত্র স্পেস তৈরি করেনি। মোটা দাগে রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বাধীন যে ছাত্ররা সংগঠনগুলো, তারাই একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়েছিল। 69 সালের ক্ষেত্রেও অনেকটা ওই ঘটনা ঘটেছে। এইবারে সে একটা পার্থক্য ঘটেছে, সেটা হচ্ছে যে ছাত্র সংগঠন গুলোর একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আবার এই যে আন্দোলনটা, সেটা সূচনা বিরতির পরে এসে আপনার কাছ থেকে শুরু করবো। ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক, ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিছুর মধ্যে ফিরছি আপনাদের সঙ্গে। আবারও স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। জুনায়েদ সাকি, এই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে কি দেখছেন সামনে? বেশি ঐক্য দেখছেন? আমি যে কথাটা আগে বলছিলাম ওইটা একটু জরুরি। এখানে একটা এইবারে ছাত্র সংগঠনগুলোর একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে যে আন্দোলনের সূচনা ঘটছে, সেটাও না। এটা ঘটেছে একটা ওইভাবে দলীয় কোনো ছাত্র সংগঠনের বাইরে একটা সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্ম জায়গা থেকে। সেখানে কয়েকটি ছাত্র সংগঠন ছিল, ছাত্র শক্তি, ছাত্র অধিকার কিংবা ছাত্র ফেডারেশনেরা তারা ছিল, কিন্তু আপনি মূলত প্ল্যাটফর্মটা ছিল একটা সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্ম। সেটা খুব দ্রুত মানুষের সাথে কানেক্ট করে গেছে যখন ওটার উপর অত্যাচার নেমে আসছে। এবং এইটা জমিনটা যেহেতু তৈরি হয়েছিল এত অল্প সময়ের মধ্যে, একদিকে সরকারও ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে, অন্যদিকে মানুষের প্রতিরোধটাও সেই রকম জায়গায় এসছে। এখন আমি শুধু ওই আন্দোলনের মধ্যে ঢুকছি না, আমি শুধু অন্য আন্দোলনের সাথে একটা পার্থক্যের জায়গা দেখাতে চাইছি যে সাধারণভাবে 90 কিংবা 69-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে রাজনৈতিক, যেহেতু ছাত্ররা ভূমিকা নিচ্ছে, অগ্রণী নেতৃত্বমূলক ভূমিকা, কিন্তু সেটা ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব হওয়ার ফলে তাদের আবার যে রাজনৈতিক নেতৃত্বকে তারা ওখানে কোনো বিরোধের জায়গা কিংবা কোনো ধরনের সমস্যার জায়গা সৃষ্টি হয়নি।
এইখানে এসে রাজনৈতিক নেতৃত্বের বাইরেও যারা সাধারণ ছাত্র বলতে পারেন কিংবা যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত নন সরাসরি, তাদের যে একটা স্বতন্ত্র জায়গা তৈরি হয়েছে এবং সেখানে আকাঙ্ক্ষাগত একটা বলতে পারেন পার্থক্য কিংবা আরো সীমাটা অনেক বড় হয়েছে। এইটা হচ্ছে এখন ওইটার স্বীকৃতির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ নতুন যে ছাত্রদের উত্থান ঘটেছে তাদের একদিকে মানে রাজনৈতিক যোগাযোগ দলের সাথে নেই, অন্যদিকে তাদের আকাঙ্ক্ষাগত প্রত্যাশার যে সীমাটা বড় হয়েছে সেইটার স্বীকৃতিটা এখানে দরকার। এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর দিক থেকে এই বিবেচনাটা থাকা দরকার, এই চ্যালেঞ্জটা তাদের সামনে, যে এই যে আকাঙ্ক্ষার প্রত্যাশার যে সীমা সম্প্রসারিত হয়েছে সেটাকে কিভাবে তারা। অনেক ধন্যবাদ আপনার তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনার সুযোগ হবে এই বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন না তখন, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ।